স্বাগতম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে দেশের যে যে প্রান্তে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথ এমসিকিউ কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটি সলিউশন। তো এখানে আমরা সলিউশন করব। এই সলিউশনের শুরুতে একটা কথা তোমাদের বলতে চাই, যারা আমার চ্যানেলটিতে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আরও সহজ হয় এবং সুবিধা হয়। আর আমি নিজেকে ইন্সপায়ার্ড করি যে তোমাদের ভিডিওগুলো দিতে হবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নে দেখো y = 70 ডিগ্রি। হ্যাঁ, y = তোমাদের কাছে যাদের এই টেস্ট পেপার নেই তারা চেষ্টা করবে সংগ্রহ করার জন্য পুরাতন টেস্ট পেপার। তো আমি তোমাদের এই কথাটাই বলতে চাই যে এই প্রশ্নটা যদি মনোযোগ দিয়ে একটু দেখা যায়, বোঝা যায় আর কথাগুলো শোনা যায়, সে অনুযায়ী প্র্যাকটিস করা যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না। এমসিকিউগুলো অতি সহজে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষার হলে তোমরা অতি সহজে এটাকে উপস্থাপন করতে পারবে এবং কারেক্ট কিভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে কারেক্ট অ্যান্সারগুলো খুঁজে বের করা যায় সেটা সম্পর্কে আরও বেশি ভালো অবহিত থাকতে পারবে। তো y = 70 ডিগ্রি, y এর সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে মনে রাখবা যে 180 ডিগ্রির সাথে কম্পেয়ার করা হবে। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা 70 বাদ দেই তাহলে কত হবে? 70 ডিগ্রি বাদ দিলে তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে 110 ডিগ্রি হবে। 110 ডিগ্রিকে অর্ধেক মানে কি 55 ডিগ্রি। তারপরে x² - দ্বিতীয় প্রশ্ন হচ্ছে x² - x - 13 = 0 হলে সমীকরণটির একটি মূল নিচের কোনটি? তাহলে সমীকরণটির মূল নির্ণয় করতে গেলে এখানে দেখো a এর মান তোমরা পাচ্ছ এখানে 1, আর এখানে b এর মান পাচ্ছ -1, আর c এর মান পাচ্ছ -13। তাহলে এখানে মূল যখন নির্ণয় করবো আমরা -b + -√b² - 4ac বাই হচ্ছে 2a। তো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা আগে থেকে মাইনাস আছে, b এর মানে কিন্তু কি আছে? -1 আছে। তাহলে -1 আছে +1 + √1 এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার, -1 এর উপর স্কয়ার করলে 1ই হবে। আর এখানে 4ac তার মানে প্লাসে মাইনাসে -1 আছে প্লাস 4 × 52 মানে অর্থাৎ 52, আর নিচে 2 1 2 তার মানে 2 অর্থাৎ 52 আর 1 যোগ করলে কত হবে? 53। তাহলে এই অ্যানসারটা যাদের আছে অর্থাৎ দেখো 1 + √53/2 এই অ্যানসারটি হবে আমাদের কারেক্ট। 2 নম্বর প্রশ্নে PQR একটি বাস্তব সংখ্যা। এখানে p হচ্ছে বড়। দেখো খেয়াল করে দেখো, p যদি বড় হয় আমাদের, তাহলে মনে রাখতে হবে যে এখানে আছে আমাদের PR > QR। তাহলে এখানে আর যদি আপনি কেটে দাও তাহলে প্রথম কাজটা আমাদের ওকে। তাহলে প্রথম সমীকরণটা আমাদের ওকে। সেটা কি জন্য ওকে? 0 থেকে r এর মান বড়, তার মানে r এর মান যদি বড় হয় তাহলে তোমরা সরাসরি এটা কেটে দিতে পারবে। পরের অপশনে আছে যে PR > QR। তো এখন কথা হলো, শর্ত হচ্ছে r এর মানটা হবে 0 থেকে কি ছোট। তাহলে ছোট মানে কি? মাইনাস মান ধরতে হবে। কি মান ধরতে হবে? মাইনাস মান। তাহলে যদি আমরা -1ও ধরি তাহলে -p হবে আর -q হবে। তাহলে -1 দ্বারা গুণ করি তাহলে অসমতা চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তার মানে কি এই চিহ্নটা ঘুরে এই পাশে হয়ে যাবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় মানটিও কারেক্ট। তৃতীয় মানে আসো p/r q/r, r যেখানে বড় তাহলে r যদি বাদ দেই p কিন্তু হয়ে যাচ্ছে ছোট। তাহলে আমরা অবশ্যই বলতে পারি 1 এবং 2 আমাদের কাছে সঠিক। পরের প্রশ্ন হচ্ছে কোন অনুক্রমের n তম পদ। তো n তম পদ 1 - (1n) / 2। খেয়াল করতে হবে আমাদের বলছে 20 তম পদ, তাহলে n এর মান কিন্তু কি বসাতে হবে? 20 মানে 20 বসাতে হবে। তো 20 যদি বসাও তাহলে 20 জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা এটা খেয়াল করতে হবে। যদি 20 তোমাদের কাছে মনে হয় যে বিজোড় সংখ্যা তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 20 জোড় সংখ্যা, তাহলে এই মাইনাসটা কিন্তু আর থাকবে না। তার মানে কি বলতে পারি আমরা? 1 - 1 অর্থাৎ 1 এর উপর যত পাওয়ারই দেই না কেন সেটা কি হয়ে যায়? 1ই হয়ে যায়, আর নিচে 2। তাহলে এটা কাটাকাটি গেলে কত হচ্ছে? 0 অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। পরের প্রশ্ন হচ্ছে 5 এবং 6 নং প্রশ্নের একটি উদ্দীপক দেওয়া আছে sin p + cos m। পরের প্রশ্নে আমরা যদি ফিগারটা একটু করে দেখি, যেহেতু উদ্দীপক বলা আছে তাহলে ফিগারটা আমরা করে নেই আগে। ফিগারটা একটু করতে হবে। দেখো এখানে আছে m, আর এখানে আছে p, আর এখানে আছে আমাদের n, এটা b, এটা a। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এটা কি হবে? a² - b², কারণ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা যদি অন্য বাহুটা বের করি তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস অন্য যে বাহুটা দেওয়া থাকে সেটার উপর মাইনাস হয়ে বর্গ হবে আর এটার বর্গমূল হবে। তো এখন প্রশ্ন হলো যে sin p, তাহলে sin p মানে সাগরের লবণ অতি, আর কি হচ্ছে cos m
তাহলে cos m, এখন cos m মানে এই কোণটা ধরতে হবে, আর p যখন তখন এই কোণটা ধরতে হবে। তাহলে এই কোণের লম্ব হচ্ছে এই বাহুটা, তাহলে sin মানে লম্ব বাই অতিভুজ অর্থাৎ b বাই কি হচ্ছে a প্লাস cos m মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি কি হবে b বাই আর অতিভুজ a। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে a হবে, তাহলে b আর b যোগ করলে হবে 2b। তাহলে আমরা ক নাম্বার অ্যান্সারটি সঠিক। tan m এর মান কোনটি? এবার tan m মানে লম্ব এটা, তাহলে tan মানে লম্ব বাই ভূমি, তাহলে কি হবে এই অংশটি অর্থাৎ স্কয়ার রুট, অর্থাৎ হচ্ছে স্কয়ার রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কত b, যাদের হবে সেটা হবে আমাদের রেজাল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারে অ্যান্সারটি আছে। প্রশ্ন নাম্বার 7 নম্বর প্রশ্নে একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটারের কর্ণের দৈর্ঘ্যের সূত্র তোমাদের জানতে হবে। রুট হয়ে কি হবে বাহুগুলোর উপর স্কয়ার, বাহুগুলোর উপর স্কয়ার করলে আমরা কি পাবো? তাহলে দেখো আমরা এখানে কত পাবো 5 5 25, আর এখানে কত 4 4 16, আর এখানে হচ্ছে 3 3 9, 9 আর 16 কত 25, 25 আর 25 50, তাহলে স্কয়ার রুট 50, 50 মানে কি 5 রুট 2। যেটা এটা যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে কি করবা, এখানে লসাগু করতে হবে 25, 25 কিন্তু একটা বর্গ সংখ্যা করলে 5 বের হয়ে যাবে, আর 2টার কোনো বর্গ সংখ্যা নয়, তাহলে সেই 2টা আটকে যাবে। তাহলে আমরা আশা করি অ্যান্সারটি পেয়ে গেছি 5 রুট 2। পরের প্রশ্ন হচ্ছে একটি আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে একটি কি আছে, হ্যাঁ আমরা কোণক দেখতে পাচ্ছি। তা কোণকের কি আছে, ব্যাসার্ধ আছে, তারপরে হচ্ছে কি থাকে, আর হেলানো উচ্চতা থাকে, আর কি এইচ থাকে। তাহলে এখানে ও আর হচ্ছে এন, আর এখানে যদি এম হয় তাহলে ও এন বলছে 3, তাহলে ও এন আমরা 3 দিয়ে দিলাম। আর বলা হচ্ছে যে এম এন হচ্ছে এটা, এম এন কত আমাদের বলছে 5। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা একটা লম্ব কিন্তু, হ্যাঁ তাহলে সমকোণী ত্রিভুজের আমরা জানি তাহলে অন্য বাহুটা কি হবে 4। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ক্ষেত্রটির আয়তন কত, তাহলে ক্ষেত্রটির আয়তনের সূত্র 1/3 অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই থাকলেও আমাদের যেহেতু পাই নিয়ে অ্যান্সারগুলো আছে, তাহলে আমরা 3 এর উপর স্কয়ার করলে 9 পাবো, আর এইচ এর মান কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি, 5 কিন্তু না। তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 3, তাহলে 12 পাই যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। পরের একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, এটা ঘ নাম্বার উত্তরটি হবে। পরের প্রশ্ন ব্যবধি নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা, তাহলে 2 একটা ছক্কার মধ্যে কত থাকে, 1 থাকে 2 থাকে 3 থাকে 4 থাকে 5 থাকে এন্ড 6 থাকে। তাহলে কয়টি পয়েন্ট, সমগ্র ফলাফল হবে 6, আর অনুকূল ফলাফল কয়টি 2, কয়টি এখানে একটি, তাহলে আমরা 1/6 রেজাল্ট পাবো। তাহলে 1/6 যেখানে সেটা আমাদের অ্যান্সার। একটি থলেতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে, দৈবভাবে একটি বল তুলে আনা হলে, তাহলে দৈবভাবে বল সাদা বলের সংখ্যা আমাদের খেয়াল করতে হবে। এখানে বলছে সাদা বল হওয়ার সংখ্যা, সাদা বলের সংখ্যা কত 4, আর টোটাল বল সংখ্যা হচ্ছে একটা 4টি বল আর একটা হচ্ছে 5টি বল, তাহলে টোটাল হচ্ছে 9, তাহলে 4/9 যে অ্যান্সার সেটাই হবে। আমরা এরপরে 12 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি সাইন সেক থিটা ইকুয়ালস টু কত বলা হচ্ছে যে 2, আর যেখানে শর্ত দেওয়া আছে আমাদের 3π/2 থেকে বড় থিটা, আর হচ্ছে 2π থেকে ছোট। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই মজার একটা অঙ্ক যদি আমরা এটা বুঝতে পারি। তো এখানে খেয়াল করতে হবে আমাদের যে এখানে 390 থেকে বড়, π/2 মানে 90 ডিগ্রি, খেয়াল রাখবা। তাহলে 390 থেকে বড় হলে এই রেখাটায় আসবে, দেখো খেয়াল করো এই রেখাটা যদি আসে তাহলে এই রেখাটা থেকে এই পাশে যাচ্ছে, আর 2π মানে হচ্ছে 180 গুণন 2, তার মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে চতুর্থ, এইখান থেকে কিন্তু শুরু হয়। তাহলে এখান থেকে এসে এই পর্যন্ত গিয়ে কোন দিকে, পিছনের দিকে যাবে। তাহলে পিছনের দিকে গেলে এই ঘরে কিন্তু সেক কি প্লাস, ঠিক কি না, কিন্তু সেক বাদ দিয়ে এখানে সেক আর এখানে কস কিন্তু প্লাস, আর বাকি সবাই কিন্তু এখানে মাইনাস। তাহলে যদি মাইনাস হয়ে থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে এই ঘরটাতে সেক আর মানে কস যদি প্লাস হয় আর বাকি অংশগুলো যদি মাইনাস হয়, তাহলে আমাদের অপশনে দেখো খেয়াল করো আর সেক কত ডিগ্রি মান হচ্ছে 2, সেক হচ্ছে পাই অর্থাৎ 60 ডিগ্রি, π/3 এর মান কিন্তু হচ্ছে আমরা জানি সেক থিটা অর্থাৎ π/3 মানে কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান হচ্ছে 2। তো এখন খেয়াল করতে হবে আমাদের tan 60 ডিগ্রি আছে, √3 মানে কার মান tan 60, tan এখানে মাইনাস কোনো প্রবলেম নাই, sin এখানে মাইনাস ওকে নো প্রবলেম, cos এখানে কি প্লাস, cos অবশ্যই প্লাস, cos 60 ডিগ্রি মান কিন্তু হাফ। তাহলে আমরা বলতে পারি যে এখানে তিনটাই রাইট। আশা করি তোমরা বুঝতে পারছো। a উপসেট b অর্থাৎ a এর মানগুলো সব b সেটের মধ্যে থাকবে, এটাকে বলা হচ্ছে a উপসেট b, অর্থাৎ b হচ্ছে এখানে প্রধান সেট আর a হচ্ছে এখানে উপসেট। তাহলে আমরা বলতে পারি এখানে কোন অংশটি হবে, অর্থাৎ যদি আমরা b ইউনিয়ন দাও a ইকুয়ালস টু a বলছে, তাহলে হ্যাঁ এই দুইটা মান যদি কম, b কিন্তু বড় সেট হইতে হবে, তাহলে আমরা a পাবো। তাহলে এখানে কি b বড় সেট হলো না, যেহেতু a পাওয়া গেছে তাহলে প্রথমটা রাইট না। দ্বিতীয় খ নাম্বার b
ইন্টারসেকশন এ ইকুয়ালস টু বি বলছে, এখানে খেয়াল করতে হবে যে বিটা যদি বড় সেট হয় কমন মান, তাহলে এর সাথে কিভাবে সেটা সম্ভব, সেটাও সম্ভব না। তাহলে গ নাম্বারে আসি, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এ, হ্যাঁ এটা কিন্তু যদি ছোট হয় তাহলে বি এর মধ্যে সেই মানগুলো সব থাকে, কমন আকারে আমরা এ পেয়ে যাই, তাহলে আমরা গ নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম। পরের প্রশ্ন হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু √3x - 5, এইটার ডোমেন, তার ডোমেন নির্ণয় করতে গেলে একটা তোমরা মনে রাখবা যে এই যদি বর্গমূল থাকে তাহলে বর্গমূলের ভিতরের অংশটা যদি বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় তাহলে এটা অবশ্যই একটি ডোমেন হবে। তাহলে এখন এটা কত এর জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে, তার মানে রুটের ভিতরের যে মানটি আছে সেটা হতে পারে 0 অথবা 0 থেকে বড়, কিন্তু 0 থেকে ছোট হলে মাইনাস আসবে, কারণ দেখো রুটের ভিতর -2, তুমি কি কখনো এটা বাস্তব মান বলতে পারবা না, এটা অবাস্তব মান। তাহলে আমরা বলতে পারি এটা আমার 0 সমান হতে পারে অথবা কি হতে পারে 0 থেকে বড় হতে পারে। তাহলে আমরা একবারে কি করতে পারি, x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 5/3, যেখানে অ্যান্সারটি আছে ঠিক সেই অ্যান্সারটি আমরা বেছে নিব ঘ নাম্বার। তারপরে প্রশ্ন 15 নম্বর অঙ্কটি, a কিউ মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8, যদি আমরা এখানে একটি উৎপাদক নির্ণয় করতে চাই তাহলে আমাদের যে a প্লাস 4 আছে তাহলে a এর মান বসাইতে হবে -4। তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখবা যদি প্লাস থাকে মাইনাসটা হয় আর মাইনাস থাকলে প্লাসটা হয়, তাহলে আমাদের এখানে খ নাম্বার অর্থাৎ এর মান -2 এর জন্য এই ফাংশনটি 0 হয়ে যাবে। তোমরা এর জায়গায় -2 বসায় বসায় চেক করে দেখবা, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বার প্রশ্নে আমাদের বলছে যে একটি আংশিক ভগ্নাংশ, তাহলে x স্কয়ার মাইনাস 9, তাহলে আগে আমাদের কাজ হচ্ছে এটাকে লসাগু করে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখন দেখো হরে কত পাচ্ছি আমরা, x প্লাস 3 আর x মাইনাস 3। এখন ঘটনা হচ্ছে দুইটাকে আমাদের 1 1 করে দেওয়া আছে লব, তাহলে আমরা 1/x প্লাস 3 দিলাম আর একবার প্লাস 1/x মাইনাস 3। তাহলে এখন যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাবো, x প্লাস 3 আর হচ্ছে x মাইনাস 3, তাহলে এখানে পাচ্ছি x মাইনাস 3 প্লাস x প্লাস 3, তাহলে 3 3 কাটা যাচ্ছে, তাহলে x আর x কত হচ্ছে 2x, কিন্তু আমাদের দরকার কি ছিল শুধুই x। তাহলে আমরা 2টা যেহেতু বড় হচ্ছে তাহলে নিচে যার 2 আসবে লসাগুতে সে হবে রেজাল্ট, তাহলে গ নাম্বার রেজাল্টটি রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, আমাদের একটি চিত্র দেওয়া আছে, দেখো খেয়াল করে দেখো, এই চিত্রটির মধ্যে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তো যদি তোমাদের ভিডিওটি পেয়ে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকো, এই কামনাই থাকবে, কমেন্ট করো আরও কিছু পেতে। ওকে, এখানে সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ হলে দেখো কোনো যখন ভরকেন্দ্র হবে মনে রাখতে হবে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে ভরকেন্দ্রটা কিন্তু মধ্যবিন্দু হবে, তাহলে মধ্যবিন্দু থেকে যেদিকেই রেখাটা যাবে না কেন সবগুলাই কি হবে আর অন্য রেখাগুলোকে সমান দুই ভাগে ভাগ করে নেবে। তাহলে এখানে কথা হলো যে এজি সমান 2/3 এডি, তাহলে এজি যদি চিন্তা করো, এজি হচ্ছে দেখো উপরের অংশটি, এইটা যদি এ হয় আর ভরকেন্দ্র যদি জি হয়, এই অংশটি 2/3, তা 2/3 মানে উপরেরটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, তাহলে নিচের বাকি অংশটা কি হবে, এডি এর নিচে যে অংশ আছে অর্থাৎ জিডি সেটা হবে অবশ্যই 3 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম কথাটি আমাদের রাইট। দ্বিতীয় কথাটি বিজি অনুপাত জিএফ, বিজি অনুপাত জিএফ বলতেছে 3:2, 3:2 কখনো হতে পারবে না, কারণ কেন, এটা হবে 2:1, অর্থাৎ রেজাল্ট আসবে 2/1, অর্থাৎ যদি এরকম হতো যে উপরের অংশটি আর নিচের অংশটি ভাগ করে রেজাল্ট আসবে আমাদের 2, তাহলে এরকম কোনো অংশ যদি অর্থাৎ উপরের অংশটা 2 ভাগ হবে নিচের অংশটা 1 ভাগ, 3 ভাগ করে উপরেরটা 2 ভাগ হবে, তাহলে এখানে কিন্তু সেটা আমাদের বলে দেয় না। তাহলে যেহেতু এটা বলে দেয় না তাহলে নিচের আমরা অবশ্যই পাচ্ছি না, এখানে যদি 1.5 হতো তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হতো। তাহলে আমরা এখন খেয়াল করব যে 1 এবং 3 অর্থাৎ 2 নম্বর যদি ভুল যায় 2 নম্বর অপশন নেই কার কাছে, সেটা আমরা খতে দেখতে পাচ্ছি। এরপরে প্রশ্ন আসো, নিচের চিত্রের আলোকে 18 এবং 19 নং প্রশ্নের অ্যান্সার দাও। তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এই চিত্রটির মধ্যে এখানে কি আছে দেখো, খুব মজার একটি প্রশ্ন, ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের এটা উপপাদ্য 4। তো উপপাদ্য 4 এ আমাদের এস, এখানে কিউ আছে, এখানে পি আছে আর দেন এখানে আর আছে। তো এখানে একটা সমকোণী লম্ব, হ্যাঁ তাহলে আমরা চিন্তা করব এখানে একটি কি প্রশ্ন চাচ্ছে আমাদের কাছে, পিএস এর লম্ব অভিক্ষেপ, তাহলে পিএস কোথায় এখানে, তাহলে পি এর লম্ব রেখা কোথায় কিউ বিন্দুতে, আর হচ্ছে এস এর লম্ব রেখা এস বিন্দুতেই, তাহলে কি হবে এস কিউ যেটা অ্যান্সার সেটাই হবে আমাদের রেজাল্ট। এরপর আসি, আর সূক্ষ্মকোণ হলে, আর সূক্ষ্মকোণ, আর যদি সূক্ষ্মকোণ হয় সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা হচ্ছে পিএস স্কয়ার, পিএস স্কয়ার ইকুয়ালস টু এর অন্য দুই বাহুর উপর অঙ্কিত, তাহলে পি আর স্কয়ার আর হচ্ছে আর এস স্কয়ার, এই দুটো যোগ হয়ে যে কোনো একটা বাহুকে ধরবো আমরা, তাহলে যে কোনো একটা বাহু কি ধরতে পারি, আর এস ধরতে পারি, আর বলা হচ্ছে অন্য বাহুটার লম্ব অভিক্ষেপ।
তাহলে অন্য বাহুটা লম্ব অভিক্ষেপ আমাদের এটা কোথায় হচ্ছে খ নাম্বার অ্যান্সার হচ্ছে। এবার আসো এম এন পি 0 থেকে বড়, এম নট ইকুয়ালস টু 1, এন নট ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমাদের খেয়াল করো, তোমাদের অবশ্যই তোমরা প্রশ্নটি আগে ভালো করে বুঝবা। তাহলে 1 নম্বর অপশন আছে লগ এম পি ইকুয়ালস টু লগ, দেখো ভিত্তিকে যখন চেঞ্জ হয়ে যাবে, যখন ভিত্তিকে চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এটাকে গুণ আকারে দিব লগ, তখন এই আমাদের ভিত্তিকটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাহলে আমরা যেটা চেঞ্জ হয়ে গেছে এখন আগের ভিত্তিকটা যেটা আছে সেটা আমরা বসাবো। তাহলে এখানে কত হবে, এম হবে। আর যে জিনিসটা আমরা ভিত্তিকটা চেঞ্জ করে এনেছি অর্থাৎ এনটা কিন্তু এই এম এর এখন এই ভিত্তিকের উপরে কিন্তু যাবে। তাহলে এই অংশটা 1 নম্বর অংশ আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের রাইট। খ নম্বর অংশে দেখতে পাচ্ছি লগ এম স্কয়ার রুট এম ইন্টু লগ এন স্কয়ার রুট এন ইন্টু লগ পি স্কয়ার রুট পি। তো এই রুট মানে কি খেয়াল করে দেখো, লগ এম টু দি পাওয়ার 1/2 পাওয়ার হিসেবে 2, এই হাফটা কোথায় যাবে, সামনে। তারপর এর হাফ একটা আছে সেটা যাবে সামনে, এর হাফ আছে সেটা একটা সামনে, তখন এম আর এম রেজাল্ট লগের সাথে এটা কি হবে, রেজাল্ট 1 হবে। তাহলে আমরা যদি বলতে পারি হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তাহলে কত হবে 1/8 অ্যান্সার। তাহলে অবশ্যই খ নাম্বারটা রাইট। এরপরে প্রশ্ন হচ্ছে এক্স লগ এম ভিত্তিক ওয়াই, এখন এটাও পাওয়ার ছিল এটা সামনে ছিল, তাহলে এখন এই জায়গাটাকে যদি আমরা পরিবর্তন করে দেই ঘটনাটা কিন্তু একই রকম, তাহলে আমরা 1 2 3 তিনটায় রাইট পেয়ে যাচ্ছি। এবার আসো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে 1 মাইনাস এক্স ইন্টু অর্থাৎ 1 মাইনাস এক্স, খেয়াল করো 1 মাইনাস এক্স ইন্টু আমাদের আর একটা পদ আছে 1 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার 8, এর বিস্তৃতির এক্স এর সহগ। তাই এক্স এর সহগ বের করতে গেলে আমাদের খেয়াল করো প্রথম এই অংশটা আমাদের 1 মাইনাস এক্স আছে থাক, আমরা আগে এটার বিস্তৃতি বের করি। তাহলে এটার বিস্তৃতিতে যখন যাব তখন প্রথম পদে সবচেয়ে বড় পাওয়ার হবে, দ্বিতীয় পদটা কি হবে 0, তারপরে আবার 1, অর্থাৎ এরকম 8 টু 0, তাহলে 1 এর উপর কি হবে 8 হবে, আর হচ্ছে x বাই 2 এর উপর কি হবে 0 থেকে শুরু হবে, অর্থাৎ b এর মান 0 থেকে শুরু হবে। এরপরে অংশে কি হবে 8 সুস 1, আর এখানে কি হবে 1 এর উপর হবে, এবার কি পাওয়ার কমে যাবে 7, আর হচ্ছে x বাই 2 টু দি পাওয়ার কত হবে 1 হবে। তাহলে আমরা x পাচ্ছি কোন জায়গাটায়, ঠিক দেখো এই পদটার মধ্যে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা এখানে বলতে পারি এই পদটার মধ্যে x পাচ্ছি, আর এইখানে অংশটি থেকে আমরা কি পাবো 1, আর প্লাস এখানে 8 সুস 1 মানে 8 হবে, আর এখানে পাচ্ছি আমরা x বাই 2, তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি 4, অর্থাৎ আমরা বলতে পারি 1 প্লাস 4x, আর এই পাশে আমাদের কি ছিল 1 মাইনাস x। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে কি হবে 1 আর 1 গুণ করলে 1, আর প্লাস কি 4x, আর এখান থেকে আমরা চিন্তা করি মাইনাস x আর মাইনাস 4x স্কয়ার। তাহলে এটা আমাদের কিন্তু দরকার নাই, তাহলে আমরা এখান থেকে খেয়াল করে দেখি শুধু x 4x এর সাইন প্লাস আর এখানে x এর সাইন মাইনাস, তাহলে রেজাল্ট আসতেছে প্লাস 3x। তাহলে সহগ কত হচ্ছে আমাদের x এর সহগ, আমরা বলতে পারি 3 আসতেছে, 3 আমাদের অ্যান্সার। এবার x প্লাস y ইকুয়ালস টু 1 একটি সরলরেখার সমীকরণ, নো প্রবলেম। রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, তো খেয়াল করতে হবে আমাদের এটা একটা দেখো এরকম, তাই না? তাহলে x প্লাস y যদি আমাদের একটা এরকম সমীকরণ হয় তাহলে আমাদের বলা হচ্ছে যে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, যখন x অক্ষে বিন্দুটা ছেদ করবে তখন কিন্তু y কে কি হইতে হবে 0 হইতে হবে। তাহলে y যদি 0 হয় তাহলে x এর মান কত হবে প্রিয় শিক্ষার্থীরা, x এর মান অবশ্যই 1 হবে। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 1,0, আর মূল বিন্দুতে কত পাচ্ছি আমরা 0,0। তাহলে যখন আমরা এবার y অক্ষে যাব অর্থাৎ ত্রিভুজ যেহেতু গঠন করার কথা বলছে, তাহলে y এর মান এবার কিন্তু 0 না হয়ে x এর মানটা 0 হবে। তাহলে x এর মান যদি এবার 0 হয়, দেখো খেয়াল করে x এর মান 0 আর y ইকুয়ালস টু কত 1, তাহলে y ইকুয়ালস টু কত হবে আমাদের 0। তাহলে এখানে আমরা বলতে পারি এইখানে একটা পয়েন্ট পেলাম, অর্থাৎ x এর মান 0 আর y এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমরা এই রেখাটা টেনে দেই সমীকরণটা পেয়ে যাই, তাহলে এখানে একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এভাবে কিন্তু আমরা দেখাতে পারি, অর্থাৎ হাফ গুণন ভূমি, ভূমি কত হবে 1 হবে, আর উচ্চতা কত হবে 1। তাহলে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা হাফ বর্গ সেন্টিমিটার বা বর্গ একক হচ্ছে আমাদের রেজাল্ট। এবার 24 নম্বর প্রশ্নে দেখো, 24 নম্বর প্রশ্নে আমাদের একটি ভেক্টর দেওয়া আছে এবং 25 নম্বর প্রশ্নেও ভেক্টর দেওয়া আছে। তো 24 নম্বর প্রশ্নের যে ভেক্টরটি দেখো, এখানে একটি আমি চিত্র করে তোমাদের দেখাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখবা তাহলে বুঝতে পারবা। এইখানে এই ভেক্টরের অ্যারো চিহ্ন যেদিকে ঠিক সেদিকে কিন্তু তোমাদের দিতে হবে, এটা মাথায় রাখবা। দেওয়ার পরে এখানে কিন্তু পি বিন্দু, এখানে ডি, এখানে ই, আর দেন এখানে হচ্ছে কিউ আর হচ্ছে আর। তো এখন আমাদের কথা হলো যে ডিই পি কিউ এর মধ্যবিন্দু যদি হয় তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে এই রেখাটার কিন্তু সমান্তরাল। তো এখন কথা হচ্ছে
আমাদের যদি এই ভেক্টরটা এদিকে এদিকে দেখাই তাহলে এই দুইটার আদিবিন্দু এক, তাহলে এই ভেক্টরটা যখন আমরা লিখবো ডি আর ই ভেক্টর যখন লিখব তখন আমরা কি পাবো, ইকুয়ালস টু পিই ভেক্টর মাইনাস পি ডি ভেক্টর। তাহলে পিই আর হচ্ছে পিডি, তাহলে পিই আর পিডি যদি মাইনাস হয় তো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু টার্গেট ছিল যে কিউ আর ভেক্টরটা কিন্তু আমাদের এখানে এই পাশে দেওয়া আছে, দেখো খেয়াল করো কিউ আর, তাহলে কিউ আর যদি আমরা পেতে চাই তাহলে এটাকে 2 দ্বারা যদি গুণ করি, দেখো এটা কিন্তু এটার দ্বিগুণ, তাহলে এখানে 2 দ্বারা গুণ, এখানে আমাদের 2 দ্বারা গুণ, তখন আমরা এই অংশটার বদলতে বসাতে পারি কিউ আর ভেক্টর, আর এই কিউ আর ভেক্টরে এই অংশটা যেটা মিলে যাবে সেটা অর্থাৎ হচ্ছে আমাদের ঘ নাম্বার অ্যান্সার। এরপর আসি 25 নম্বর প্রশ্নে, আরেকটি চিত্র দেওয়া আছে। ভেক্টর যাদের সমস্যা আছে ইনশাআল্লাহ তোমরা কমেন্ট করো, আমি তোমাদের ভেক্টর শেখাবো। খুব ভেক্টর কিন্তু একটা মজার চ্যাপ্টার। তাহলে এখানে ডিএফ ভেক্টরের মান কত, ডিএফ আগে আমাদের খেয়াল করতে হবে, ডিএফ বলছে তার মানে এখানে ডি, এখানে হচ্ছে ই, আর এইখানে হচ্ছে এফ। তাহলে ডিএফ যখন বের করতে চাইবো এই কথাটা খেয়াল করে দেখো, এই অংশটা চাচ্ছে অর্থাৎ ডিএফ তার মানে এই দিকটা। তাহলে ডিএফ ভেক্টর যখন তোমাদের কাছে চাইবে তখন তোমরা কি করবা, দেখবা যে এটা ক্রমিক ভেক্টর আছে কিনা। ক্রমিক ভেক্টর যদি না থাকে তাহলে কিন্তু ক্রমিক আকারে লিখতে হবে, অর্থাৎ ডিই আর হচ্ছে ইএফ। তাহলে ডিই আর ইএফ যদি যোগ অবস্থায় থাকে তাহলে সেটা আনসার হবে ডিই আর ইএফ, দেখো যোগ অবস্থায় খ নাম্বারে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমাদের কোনো উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য কামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।